আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাআল্লাহ অনেক ভালো আছেন। আমি একই সাথে এখন হচ্ছে জুম এবং ফেসবুক লাইভে একসাথেই লাইভে আছি। সো যারা জুমে আছেন কাইন্ডলি আমাকে একটু জানান যে আপনারা ঠিকমতো ভয়েস শুনতে পাচ্ছেন কিনা, মানে সাউন্ডটা একেবারে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। যারা জুমে আছেন তারা একটু জাস্ট ইয়েস নো লিখে আমাকে জানান। সাউন্ডটা জুমে পুরোপুরি ক্লিয়ারলি পাচ্ছেন কিনা আপনারা একটু কাইন্ডলি আমাকে জানান। ওকে, ঠিক আছে। আচ্ছা, চলেন আমরা তাহলে পড়ার কন্টেন্টে চলে যাই ইনশাল্লাহ। দেখি আমরা আজকে কি পড়ব। আমরা গত ক্লাসে মানে লেকচার 1 যেটা ছিল আমাদের গত সপ্তাহের, আমরা লেকচার 1টা ছিল হচ্ছে শনিবার দিন। আমাদের যেহেতু ক্লাসগুলো হচ্ছে শনিবার এবং বৃহস্পতিবার, সো আজকে আমাদের লেকচার 2 এবং আমি লেকচার 2টা শুরু করব লেকচার 1 এর কন্টিনিউয়েশন থেকে। আমরা লেকচার 1-এ যেটুকু পড়েছিলাম সেখান থেকে কন্টিনিউ করতে থাকবো আজকে লেকচার 2টা। বাট আমি আপনাদেরকে একটা ছোট্ট রিমাইন্ডার দিব। কেন এই রিমাইন্ডারটা দিচ্ছি সেটা একটু বুঝিয়ে বলতেছি। আপনারা অনেক সময় আজকে যে অংশটুকু পড়াবো এইটার ব্যাপারে যত্নশীল হন না। কারণ আপনারা ভাবেন আরে ধুর এগুলা নিয়ে এত টানা হেঁচড়া করে কি হবে। কি হবে সেটা টের পাবেন যখন অধ্যায় 4 মানে হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা পড়বেন, তখন যে দেখবেন যে ঘটনাটাকে আমি তো দিক বুঝতেছি না। সো এই যে পরবর্তীতে যে একটা ভেক্টরের দিক কোন দিকে, কত কোণে একটা ভেক্টর আছে, এই টাইপ কোশ্চেনগুলা সব অ্যান্সার আমি ইনশাল্লাহ আজকে আপনাদেরকে ক্লিয়ারলি পুরোটা বুঝাবো। সো চলেন দেখেন, আমি গত ক্লাসে আপনাদেরকে যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে একটা ভেক্টরকে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে প্রকাশ করা যায় সেটা পড়িয়েছিলাম। সো আমাদের গত ক্লাসের জিনিসটাই ছিল হচ্ছে যদি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমরা চিন্তা করি, একটা হচ্ছে এক্স অক্ষ আছে, একটা ওয়াই অক্ষ আছে। এখানে যদি একটা ভেক্টরকে আমি আর ভেক্টর দ্বারা সূচিত করি, কোন একটা বিন্দু পি বিন্দু, পি বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয়, তাহলে পি বিন্দুকে আমরা যদি ও বিন্দুর সাপেক্ষে একটা ভেক্টর দ্বারা সূচিত করি, অবস্থান ভেক্টর আর দ্বারা, তাহলে এই যে ও পি যে ভেক্টরটা আছে, এই ওপি ভেক্টর সমান হবে, এখানে আমি পি থেকে একটা লম্ব এম আঁকি, ও এম ভেক্টর প্লাস এমপি ভেক্টর। সো ওপি ভেক্টর সমান ওএম ভেক্টর প্লাস এমপি ভেক্টর। কিন্তু ওপি ভেক্টরটাই হচ্ছে অবস্থান ভেক্টর আর ওএম ভেক্টরটা এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, তার মান এক্স, আর এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কত আই, আর ওয়াই ভেক্টর যেটা ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে। তাহলে আর ভেক্টর সমান লেখা যায় এক্স আই ভেক্টর প্লাস ওয়াই জে ভেক্টর। এটা আমি গত ক্লাসে আপনাদেরকে পড়িয়েছিলাম। এবং এই যে আর ভেক্টরটা আছে, এই আর ভেক্টরটাকে বলা হচ্ছে কি পি বিন্দুর অবস্থান ভেক্টর। আর অবস্থান ভেক্টর কাকে বলে? মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান নির্দেশকারী ভেক্টরকেই কি বলা হয়? অবস্থান ভেক্টর বলা হয়। তাহলে মূল বিন্দু বা অরিজিন 0 0 সাপেক্ষে এই যে পি বিন্দুর অবস্থানটা নির্দেশ করা হচ্ছে যে ভেক্টরের সাহায্যে, সেটাকে আমরা অবস্থান ভেক্টর বলছি। এখন এইখান থেকে কি কি জিনিসপত্র আমি অ্যাডিশনাল আপনাদেরকে শিখিয়েছিলাম সেগুলো একটু রিমাইন্ডার দিচ্ছি আমি। সো আমাদের প্রথম যে জিনিসটা ছিল সেটা হচ্ছে এক্স বাই আর। এই যে দেখেন এখানে যদি অ্যাঙ্গেলটা থিটা হয়ে থাকে, এক্স হচ্ছে ভূমি, ভূমি বাই অতিভুজ ইকুয়ালস টু কস থিটা, বা এক্স ইকুয়ালস টু আর কস থিটা ছিল, আর ওয়াই বাই আর ইকুয়ালস টু সাইন থিটা ছিল। তাহলে ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। এবং আমরা এখান থেকে পাবো ট্যান থিটা সমান ওয়াই বাই এক্স, এবং আর পাবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখেন আমরা এই জিনিসপত্রগুলো গত ক্লাসে জাস্ট ডিটেইলস পড়েছিলাম, ঠিক আছে। এখন দেখেন
আমাদের তাহলে আজকে পুরোটা ক্লাসের উদ্দেশ্যটাই হচ্ছে এই থিটা নিয়ে টানাহেঁচড়া করা। সুতরাং আমরা যেমন প্রথম লেকচারটাকে আমি নামকরণ করেছিলাম যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের প্রকাশ, আজকে যেটা হবে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরের কোণ নির্ণয়, যে কত কোণে একটা ভেক্টর আছে সেটা আমরা দেখতে চাই। সো তাহলে চলেন, আমাদের পুরো কাজটাই হচ্ছে আজকে কোণ নির্ণয় করা নিয়ে, যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভেক্টরকে আমরা কিভাবে কোণের মাধ্যমে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে আমাদের আজকের প্রথম কাজ। তাহলে চলেন আমরা শুরু করি কোণের প্রকাশটা দিয়ে। দেখেন, আমি আগে কনভেনশন বা মূলনীতিগুলো বলবো এবং কোথা থেকে মূলনীতিগুলো আসছে সেগুলো আপনাদেরকে শিখিয়ে রাখবো, যাতে করে কোনো রকম প্রশ্ন পরবর্তীতে আপনাদের মনে উদিত না হয়। এবং এখন যেটা শিখাবো সেটা ম্যাথের ত্রিকোণমিতিতেও আপনাদেরকে প্রচন্ড ভাবে হেল্প করবে। সো এখন যেটুকু পড়াচ্ছি সেটা আপনারা ম্যাথের ত্রিকোণমিতিতেও পাবেন, কিন্তু আমি বইপত্রগুলোয় ব্যাখ্যাটা এইভাবে দেখিনি, আমি আপনাদেরকে কিছু জিনিসের ব্যাখ্যা এখন শিখিয়ে দিব। দেখেন, ধরেন আমি এক্স অক্ষটাকে যদি বেস চিন্তা করি, এই যে এক্স অক্ষটা আমার বেস, তাহলে ও বিন্দু হচ্ছে অরিজিন, এক্স অক্ষটা হচ্ছে আমার বেস। এখন আমরা বিভিন্ন জায়গায় শুনবো যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরি, তাহলে কোনটা হচ্ছে ধনাত্মক কোণ, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে কোনটা হচ্ছে ঋণাত্মক কোণ। এই কথা আপনারা অনেক জায়গায় শুনবেন। সুতরাং আপনারা যেটা পড়বেন সেটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে কোনটা হচ্ছে ধনাত্মক, প্লাস থিটা। ঘড়ির কাঁটার দিকে কোনটা ঋণাত্মক, মাইনাস থিটা। এখন প্রশ্ন হচ্ছে কেন ঘড়ির কাঁটার বিপরীতে প্লাস থিটা বলা হচ্ছে, কেন ঘড়ির কাঁটার দিকে মাইনাস থিটা বলা হচ্ছে, সেটা আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরেন এই যে আপনি যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরেন, আমি দুইটা লাইন আঁকবো, জাস্ট দুটো লাইন। এখানে এখন দুটো লাইন আঁকা আছে, তাহলে এইখানে প্রথম এই যে অ্যাঙ্গেলটুকু এটা যদি 30 ডিগ্রি হয়, বড় এই পুরো অ্যাঙ্গেলটুকু 45 ডিগ্রি। সো একটা 30 ডিগ্রি লাইন আর এটা হচ্ছে 45 ডিগ্রি। সো দুটো কোণ আঁকছি আমি। এখন একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি এইখানে 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রির দিকে যান, খেয়াল করে দেখবেন 30 থেকে 45 ডিগ্রিতে যাচ্ছেন, এখানে আছে 30 ডিগ্রি, আপনি যাচ্ছেন 45 ডিগ্রির দিকে, তাহলে কোণের মানটা বাড়লো না কমলো? অবশ্যই বাড়লো। বাড়লে সেটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাহলে আপনি এই যে দেখেন, যদি 30 থেকে 45 ডিগ্রির দিকে যান, তখন আপনি অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীতে যাচ্ছেন, এবং কোণের মান কিন্তু তখন কি হচ্ছে, বেড়ে এই যে পজিটিভ হলো। এই কারণে অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীতে যদি আমরা ঘুরি, সেক্ষেত্রে কোণের মানটাকে আমরা সবসময় কি রাখবো, পজিটিভ রাখবো। আর যদি আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরে যাই, ধরেন আপনি 45 ডিগ্রি থেকে ঘুরে 30 ডিগ্রিতে আসবেন, আপনি 45 ডিগ্রি থেকে ঘুরে 30 ডিগ্রিতে আসবেন, এই যে দেখেন 45 ডিগ্রি থেকে ঘুরে 30 ডিগ্রিতে আসতেছেন এইভাবে, এটা কি ক্লকওয়াইজ আসলেন না? যখন এই যে ঘড়ির কাঁটার দিকে কালো রেখাটা বরাবর ঘড়ির কাঁটার দিকে আসছেন, 45 থেকে 30 তে আসছেন, আপনার অ্যাঙ্গেলটা বাড়লো না কমলো? অ্যাঙ্গেলটা কমে গেল। তাহলে এই যে দেখেন ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে অ্যাঙ্গেলটা হয় ঋণাত্মক কোণ। সো এটাই ছিল আমাদের কনভেনশন বা চিহ্নের মূলনীতি। এখন প্রশ্নটা হচ্ছে, এটা নিয়ে কেন আপনি এত টানতেছি কেন সেটা দেখেন। জাস্ট শুধু থিটা পজিটিভ বা থিটা নেগেটিভ দিয়ে একটা ভেক্টর কিভাবে চেঞ্জ হয়ে যায় সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এক্সাম্পল সহ। ধরেন এটা হচ্ছে উত্তর দিক, নিচে দক্ষিণ দিক, হাতের ডানে পূর্ব দিক, হাতের বামে পশ্চিম দিক। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমরা জানি।
এখন আমি যদি বলি এইখানে একটা ভেক্টর আছে, এই ভেক্টরটার মান হচ্ছে 100 মিটার, ভেক্টরটার মান 100 মিটার এবং সেটা +30 ডিগ্রি কোণে আছে, +30 ডিগ্রি কোণে। সো 100 মিটার এবং +30 ডিগ্রি যদি বলি তাহলে জিনিসটা খেয়াল করেন, পূর্ব দিকের সাথে +30 ডিগ্রি কোণে উত্তর দিকে বস্তুটা 100 মিটার সরে আছে। দেখেন পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে উত্তর দিকে 100 মিটার সরে আছে। এইভাবে কথাটা বলা যায়, অথবা আরেকভাবে বলা যায়, সেটা হচ্ছে এক্স অক্ষের সাথে +30 ডিগ্রি কোণে 100 মিটার। দেখেন একই ভেক্টরকে প্রকাশ কিন্তু আমি দুই ভাবে করতে পারতেছি। একটা বলতে পারতেছি কি পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে উত্তর দিকে 100 মিটার, অথবা এক্স অক্ষের সাথে +30 ডিগ্রি কোণ করে 100 মিটার। কিন্তু যদি শুধু এই কোণটাকে +30 না বলে কোণটাকে -30 করে দেই, দেখেন এখন অ্যাঙ্গেলটা হয়ে গেল -30 ডিগ্রি, তাহলে কিন্তু আমার ভেক্টরের প্রকাশটাও চেঞ্জ হয়ে যাবে। তখন আমি কি বলবো? তখন আমি বলবো পূর্ব দিকের সাথে +30 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে 100 মিটার। ভেক্টরের মানটা একই আছে। অথবা কি বলবো, এক্স অক্ষের সাথে -30 ডিগ্রি কোণে 100 মিটার, এক্স অক্ষের সাথে -30 ডিগ্রি কোণে 100 মিটার। সো এই যে খেয়াল করে দেখেন, অ্যাঙ্গেল বা কোণটা চেঞ্জ হলে ভেক্টরের ডিরেকশন সঙ্গে সঙ্গে উল্টে যায়। সো বি ভেরি কেয়ারফুল, কোন পজিটিভ না নেগেটিভ এইটা যদি আমরা ঠিক মতো না বুঝি তাহলে বিশাল গ্যাঞ্জামে পড়ে যাব। কারণ পজিটিভ অ্যাঙ্গেল বলতে বোঝায় হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীতে, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার বিপরীতে, আর নেগেটিভ অ্যাঙ্গেল বলতে বোঝায় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার দিকে অ্যাঙ্গেলটা। সো আশা করি জিনিসটা এই পর্যন্ত ক্লিয়ার আছে। ওকে, এখন আসেন, আচ্ছা কেউ একজন জুমে আমাকে প্রশ্ন আস্ক করছেন, ঠিক আছে, ওকে, যিনি প্রশ্ন আস্ক করছিলেন আপনি কাইন্ডলি আপনার প্রশ্নটা করেন। জি বলুন। স্যার, এটা যেহেতু 30 ডিগ্রি কোণে বলছে যে পূর্ব দিকের সাথে আছে, তাহলে এটা কি বলা যেত না যে 60 ডিগ্রি কোণে? হ্যাঁ বলা যেত, আমি গত ক্লাসে এটা মানে হচ্ছে ক্লিয়ার করছি। সো আপনি 30 ডিগ্রি কোণে 100 মিটার এক্স অক্ষের সঙ্গে এভাবে বলতে পারেন, অথবা ওয়াই অক্ষের সঙ্গে বলতে পারেন, এটা আপনার ব্যাপার। ক্লিয়ার? স্যার তাহলে এটার মাইনাসটা কোন দিকে হতো? তখন আপনার রেফারেন্স আসতো না, কারণ হচ্ছে আমি রেফারেন্সটা ক্রিয়েট করছি কার সঙ্গে? রেফারেন্সটা আমি কার সাপেক্ষে এখানে কোনগুলোকে বলতেছি এখন? এক্স অক্ষের সাপেক্ষে। তাহলে আমি এখন সবকিছু এক্স অক্ষের সাপেক্ষে বলবো, আমি এখন ওয়াই অক্ষের সাপেক্ষে কিচ্ছু নিব না। ক্লিয়ার? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এখন দেখেন, আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে চারটা কোয়াড্রেন্ট বা চারটা চতুর্ভাগে কোণগুলা থাকলে কিরকম হবে, কোণগুলোকে কিভাবে প্রকাশ করব। সো খেয়াল করেন, আমি কিন্তু এখন একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, যে একটু আগে একজন প্রশ্ন করলেন যে আমি পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে উত্তর দিকে, এটাকে আমরা দেখেন +30 ডিগ্রি বলতে পারতেছি। এখন কিন্তু আমি বলবো না উত্তরের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে পূর্ব দিকে, কারণ আমি একটা রেফারেন্স বা একটা প্রসঙ্গ লাইন ফিক্স করে ফেলতেছি। সো আমি সংজ্ঞায়িতই করতেছি এই প্লাস মাইনাস থিটার বেলায় কাকে, এক্স অক্ষের ধনাত্মক দিককে। তার মানে সব সময় আমি এখন পূর্ব দিকের সঙ্গে কোণটাকে বলবো যখন আমি প্লাস মাইনাস থিটার ব্যাপারে আসব। সো বি ভেরি কেয়ারফুল, ভেক্টরের সময় আগে রেফারেন্সটা আপনাকে বুঝতে হবে যে কার সাপেক্ষে আমরা মাপতেছি। কারণ হচ্ছে অনেকগুলা ভেক্টরকে নিয়ে যখন
আমরা কাজ করব যে কোনো একটা রেফারেন্স বা একটা প্রসঙ্গের সাপেক্ষে সবাইকে এক্সপ্লেইন করতে হবে। চলেন জিনিসটা আমি চারটা চতুর্ভাগে দেখাই, তখন আরো ক্লিয়ার হবেন। আমরা শুরু করব ফার্স্ট কোয়াড্র্যান্ট বা প্রথম চতুর্ভাগ দিয়ে। প্রথম চতুর্ভাগে যে একটা ভেক্টর ফার্স্ট কোয়াড্র্যান্ট বা প্রথম চতুর্ভাগে আছে, তখন ভেক্টরটা কিরকম হবে, ভেক্টরের প্রকাশটা কিরকম হবে, সেগুলো আমি ম্যাথমেটিক্যালি দেখাবো। ধরেন আমার ফার্স্ট কোয়াড্র্যান্টটায় কোনো একটা ভেক্টর পি বিন্দু, এই পি বিন্দুটার অবস্থান হচ্ছে এক্স ওয়াই। এখন আমি বলতে চাচ্ছি যে অরিজিন বা মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুটা 100 মিটার দূরত্বে অবস্থিত এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে +30 ডিগ্রি কোণ করে আছে। দেখেন আমি বলতে যাচ্ছি একটা ভেক্টর পি বিন্দু যেটা এক্স ওয়াই প্রথম চতুর্ভাগে আছে এবং সে প্রথম চতুর্ভাগে +30 ডিগ্রি কোণ করে আছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। তাহলে এখন আমার উদ্দেশ্য হচ্ছে এই পি বিন্দুর অবস্থান বা আর ভেক্টরটাকে প্রকাশ করা। তাহলে দেখেন আর ভেক্টরটাকে যখন আমরা প্রকাশ করতে যাব, আর ভেক্টর সমান কি বলছি, xi প্লাস ওয়াই যে বলছি না, তাহলে x ইকুয়ালস টু কি r cos থিটা, y ইকুয়ালস টু কি r sin থিটা। এখন একটু খেয়াল করে দেখেন এখানে থিটার মান কত, থিটা ইকুয়ালস টু +30 ডিগ্রি। তাহলে থিটা সমান যদি +30 ডিগ্রি হয়ে থাকে, r এর মান তো 100 cos +30 i প্লাস 100 sin +30 ডিগ্রি জে। সো আলটিমেটলি আমরা এখান থেকে তাহলে যেটা পাবো 86.6 i প্লাস 50 জে। সো একটা ভেক্টর যদি প্রথম চতুর্ভাগে থাকে, ভেক্টরটাকে আমরা প্রকাশ করতে পারতেছি xi প্লাস ওয়াই জে ফরম্যাটে। তাহলে এখানে x যেটা, এই x এর মানটা আসতেছে 86.6, y এর মানটা কত আসতেছে 50। তার মানে এই xy পয়েন্টটা হচ্ছে 86.6 50 এবং x অক্ষ বরাবর আমার ভেক্টরটা তাহলে কত 86.6 i, y অক্ষ বরাবর ভেক্টরটুকু কত 50 j। এই যে দেখেন থিটা এর মান ঠিকমতো বসানোতে আমার ভেক্টরটাও কিন্তু ঠিকমতো পেয়ে গেছে, এটা ফার্স্ট কোয়াড্র্যান্ট বা প্রথম চতুর্ভাগে। এখন আমরা দ্বিতীয় চতুর্ভাগে দেখব। একটা জিনিস খেয়াল করেন, আমি আর একবার রিপিট করব। কেন রিপিট করতেছি বারবার, কারণ রিপিট করলে আমাদের সহজে মনে থাকে। সো আমরা যেটা বারবার করতেছি, যেটা আমি আপনাদেরকে মাথায় একদম ঢুকিয়ে দিতে যাচ্ছি, সেটা হচ্ছে রেফারেন্স বা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোণ কিভাবে নির্ণয় করতে হয় সেটা। যদি এটা এক্স অক্ষ হয়, এটা ওয়াই অক্ষ হয়। এখন এক্স অক্ষের ধনাত্মক দিক বলতে আসলে কি বুঝি, এই যে দেখেন এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক। এটা মূল বিন্দু 0 হলে যতই ডান দিকে যাব 1 2 3 4 এইভাবে আসবে না। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক কোন দিকে, হাতের ডানে। আর ওয়াই অক্ষের ধনাত্মক দিক কোন দিকে, উপরের দিকে। তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিক। তার মানে উপরের দিকে এটা হচ্ছে 1 2 3 4। কিন্তু যখন ভেক্টর আকারে চিন্তা করব, খেয়াল করেন যদি ভেক্টর আকারে চিন্তা করি, এক্স অক্ষের ধনাত্মক দিকে এই পর্যন্ত ভেক্টর, এটা হচ্ছে i, এই 2 পর্যন্ত ভেক্টর 2i, 3 পর্যন্ত ভেক্টর 3i, 4 পর্যন্ত ভেক্টর 4i। সো যদি ভেক্টর আকারে চিন্তা করি, এক্স অক্ষের ধনাত্মক দিকের ভেক্টরগুলো কি হবে, i 2i 3i 4i। এরপর ওয়াই অক্ষের ধনাত্মক দিকে যদি চিন্তা করি, এটা হচ্ছে j 2j 3j 4j। সো এই যে দেখেন ভেক্টর ডায়াগ্রামে কিন্তু আমরা এইভাবে আঁকবো জিনিসগুলা। একটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, আর একটা কি ওয়াই অক্ষের ধনাত্মক দিক। এখন যদি কোনো একটা ভেক্টর এই যে কোনো একটা তলে থাকে, সেই তলে আমরা ভেক্টরটাকে যখন আঁকবো,
আমরা কোনো একটা তলে একটা ভেক্টরকে যখন আঁকতে যাব, আমি ধরেন এখানে কোনো একটা ভেক্টরকে আঁকবো। এখন তো অলরেডি ধনাত্মক দিক ঋণাত্মক দিক বুঝে যাচ্ছেন, যেটা ধনাত্মক তার উল্টা দিকে কি হবে, ঋণাত্মক হবে। সো ধনাত্মকের উল্টা দিকটাই কি হবে, ঋণাত্মক হবে। তাহলে এটা যদি এক্স অক্ষের ধনাত্মক দিক হয়ে থাকে, উল্টা দিকটা সেটা এক্স অক্ষের ঋণাত্মক দিক। এখন আমার যখন কোণ উৎপন্ন করব, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরি, তাহলে সেটা হচ্ছে প্লাস থিটা। আর এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরি, এই যে ঘড়ির কাঁটার দিকে কোনটা কত, মাইনাস থিটা। তাহলে অলওয়েজ খেয়াল রাখবো, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি আপনি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেন, তাহলে এটা হচ্ছে প্লাস থিটা। আর এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি ক্লকওয়াইজ ঘুরেন, তাহলে সেটা হচ্ছে মাইনাস থিটা। এইটা মনে রাখলেই দেখবেন যে কোণের ব্যাপারটা অনেক ক্লিয়ার হবে। তাহলে চলেন এখন আমরা প্রথম চতুর্ভাগ করে ফেলছি একটু আগে, দ্বিতীয় চতুর্ভাগে আমরা একটা ভেক্টরকে প্রকাশ করতে শিখি। যে কোনো একটা ভেক্টর যদি সেকেন্ড কোয়াড্র্যান্ট বা দ্বিতীয় চতুর্ভাগে থাকে, দ্বিতীয় চতুর্ভাগ, একটা ভেক্টর দ্বিতীয় চতুর্ভাগে থাকলে সেই ভেক্টরটাকে কিভাবে আমরা প্রকাশ করব সেটা দেখি। ধরেন এই ভেক্টরটা আপনার দ্বিতীয় চতুর্ভাগে আছে, তার মানে এই পয়েন্ট থেকে ভেক্টরটা আছে এইভাবে, এটা হচ্ছে আমার ভেক্টরটা। সো আগের মতোই 100 মিটার ভেক্টরটার মান, এবং সে ধরেন এইখানে 30 ডিগ্রি কোণ দেওয়া আছে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, ধরেন আপনার প্রশ্নে বলা হলো পশ্চিম দিকের সাথে 30 ডিগ্রি কোণে উত্তর দিকে 100 মিটার সরণ। স্টেটমেন্টটা বুঝবেন, পশ্চিম দিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে উত্তর দিকে 100 মিটার গিয়েছিল। তাহলে ডায়াগ্রামটা কিন্তু এটা আঁকছি, কিন্তু এটা কি আমার রেফারেন্স বা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ হলো, হয়নি তো। আমাকে কোণটা আনতে হবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে। তাহলে অ্যাকচুয়ালি আমার কোণটা হবে কি, এই যে দেখেন, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরি, থিটার মানটা হবে প্লাস 150 ডিগ্রি। থিটার মানটা কত হবে, প্লাস 150 ডিগ্রি হবে, এবং আর এর মান কত, 100 মিটার, আর চেঞ্জ হবে না। এখন তাহলে চলেন একটু দেখি, আমরা যখন আর ভেক্টরটা নির্ণয় করব, আর ভেক্টর ইকুয়ালস টু এক্স আই প্লাস ওয়াই জে। সো এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু কি, আর সাইন থিটা। এখন আর এর মান কত, 100, কস থিটা কত, খেয়াল করেন এখানে থিটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আমি 150 ডিগ্রি কোণ উৎপন্ন করছি ধনাত্মক, তাহলে কস প্লাস 150 আই প্লাস 100 ইন্টু সাইন প্লাস 150 জে। মানটা আমরা যেটা পাবো মাইনাস 86.6 আই প্লাস 50 জে। দেখেন কেন ইম্পর্টেন্ট, শুরু থেকে কেন বারবার বলছিলাম, আপনি যদি ডিরেক্টলি রেফারেন্স না ধরে এই যে পশ্চিম দিকের সাথে 30 ডিগ্রি কোণে উত্তর দিকে 100 মিটার আছে বলছে আপনাকে, আপনি ডিরেক্টলি থিটার মান 30 ডিগ্রি বসালেন, তাহলে কি আপনার আর ভেক্টরটা এরকম আসতো না। কিন্তু একটু খেয়াল করে দেখেন যে প্রাসঙ্গিকতার বিষয়টা আমি বুঝাই। আপনার এখন ভেক্টরটা তাহলে কি হয়েছে,
খেয়াল করে দেখেন তো, আগে আপনি এক্স অক্ষের বাম দিকে যাচ্ছেন না, তাহলে এক্স অক্ষের বাম দিকে গেলে প্লাস আসবে না মাইনাস আসবে? একটু আগেই দেখাইছি আপনাদেরকে, এক্স অক্ষের ডান দিকে পজিটিভ, তাহলে বাম দিকে কি হবে? নেগেটিভ। ওয়াই অক্ষের উপরের দিকে পজিটিভ, তাহলে নিচের দিকে কি হবে? নেগেটিভ। তাহলে এই যে ভেক্টরটা আঁকলাম, এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা কিভাবে আসতেছে? এক্স অক্ষের বাম দিকে যাচ্ছি, তার মানে মাইনাস, তাহলে মাইনাস 86.6 আই। ওয়াই অক্ষে উপরের দিকে যাচ্ছি 50 জে। দেখেন কোণের মানটা ঠিক মতো আনায় গাণিতিক প্রকাশে আমি একদম সুন্দর মতো এক্সাক্ট অ্যাকুরেট জিনিস পাচ্ছি। কিন্তু যদি কেউ ভুলক্রমে কোণটা 30 ডিগ্রি বসিয়ে দিত, তাহলে কি অবস্থা হতো খেয়াল করেন। কেউ যদি ভুলক্রমে 30 ডিগ্রি বসিয়ে দিত, তাহলে তার কি অবস্থা হতো? তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সে ভুল হয়ে যেত তার। ঠিক আছে, ওকে। এখন দেখেন, এবার নেক্সট আসি, এটা ছিল কোন চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগ। এখন আসেন থার্ড কোয়াড্রেন্ট বা তৃতীয় চতুর্ভাগে কি হয় সেটা দেখব। তৃতীয় চতুর্ভাগে তাহলে আমি যদি তৃতীয় চতুর্ভাগে থাকি, ঘটনাটা কিরকম হবে? একটা ভেক্টর থাকবে এইখানে, এই যে এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ। সো ভেক্টরটা ধরেন তাহলে এইভাবে এক্সপ্রেস করা হোক, ধরেন আপনাকে বলল পশ্চিম দিকের সাথে থার্টি ডিগ্রি কোণে দক্ষিণ দিকে 100 মিটার গেছে বস্তুটা। পশ্চিম দিকের সাথে 30 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে 100 মিটার গেছে, এইভাবে বলা হলো। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, পশ্চিমের সাথে 30 ডিগ্রি কোণ করে দক্ষিণ দিকে 100 মিটার যদি আমরা বলি, ইন দ্যাট কেস এখন খেয়াল করেন রেফারেন্সের সাথে কত কোণে আছে? এক্স অক্ষের ধনাত্মক দিক হচ্ছে আমার রেফারেন্স, তাহলে রেফারেন্সের সঙ্গে এখানে উৎপন্ন কোণটা খেয়াল করি, এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, তাহলে আমার অ্যাকচুয়ালি কোণটা কত হচ্ছে খেয়াল করে দেখেন তো, 150 ডিগ্রি। কিন্তু এটা কি প্লাস নাকি মাইনাস? এটা অবশ্যই মাইনাস। থিটা সমান মাইনাস 150 ডিগ্রি। কেন মাইনাস? কারণ ঘড়ির কাঁটার আপনি কোন দিকে যাচ্ছেন? বিপরীত দিকে না ঘড়ির কাঁটার দিকে যাচ্ছেন? ঘড়ির কাঁটার দিকে চলে গেছেন, তাহলে ঘড়ির কাঁটার দিকে থিটা সমান মাইনাস 150 ডিগ্রি কোণ উৎপন্ন করা হয়েছে। তাহলে এবার আর ভেক্টরটা যেটা আছে, এটা হচ্ছে xi প্লাস yj, তাহলে x ইকুয়ালস টু r cos থিটা, y ইকুয়ালস টু r sin থিটা। সো r এর মান হচ্ছে 100 cos মাইনাস 150 ডিগ্রি, 100 sin মাইনাস 150 ডিগ্রি জে। তাহলে এখান থেকে পাবো মাইনাস 86.6 আই মাইনাস 50 জে। সো তাহলে খেয়াল করে দেখেন, আমার এইখানে প্রথমে বাম দিকে আসলাম মাইনাস 86.6 আই, নিচের দিকে নামলাম মাইনাস 50 জে। তাহলে ভেক্টরের একেবারে নির্ভুল প্রকাশের জন্য দেখতে পাচ্ছেন থিটাটা যে খুব ইম্পর্টেন্ট। থিটা ঠিক না রাখলে ভেক্টরটাকে আপনি নির্ভুলভাবে গাণিতিকভাবে প্রকাশ করতে পারবেন না। ওকে, ফাইনালি আমাদের তিনটা চতুর্ভাগ হয়ে গেছে, ফোর্থ কোয়াড্রেন্ট বা চতুর্থ চতুর্ভাগে আমরা যাব।
যদি আমরা চতুর্থ চতুর্ভাগে থাকি, এটা পূর্ব দিক, এটা উত্তর দিক, দক্ষিণ দিক। ধরেন পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে দক্ষিণ দিকে 100 মিটার গেছে কোনো বস্তু। সো বলা হচ্ছে এইভাবে, পূর্ব দিকের সাথে ডিগ্রি কোণে দক্ষিণ দিকে 100 মিটার। তাহলে যখন ভেক্টরটা এখানে আমরা পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে দক্ষিণ দিকে 100 মিটার নিলাম, তখন অ্যাকচুয়ালি থিটার মান কত? তখন দেখেন এখানে আমার থিটার মানটা -30 ডিগ্রি হবে। এই থিটাটা কত হবে? -30 ডিগ্রি। তাহলে থিটাটা যদি -30 ডিগ্রি হয়ে থাকে এখানে, থিটা ইকুয়ালস টু -30 ডিগ্রি। তাহলে আর ভেক্টরটা আমরা যখন লিখব xi প্লাস yj ইকুয়ালস টু r cos থিটা i প্লাস r sin থিটা j। আর হচ্ছে 100 cos -30 ডিগ্রি i প্লাস 100 sin -30 ডিগ্রি j। তাহলে আমরা এখান থেকে যে ভ্যালুগুলো পাবো 86.6 i -50 j। সো এই যে দেখেন ডান দিকে যাচ্ছি, তাহলে এটা পজিটিভ 86.6 i, নিচে নামতেছি নেগেটিভ -50 j। সো খেয়াল করে দেখেন কোনটা ঠিক মতো যদি নেন আপনি, তাহলে ভেক্টরের গাণিতিক প্রকাশে কোনো রকম ভুল হবে না। কিন্তু যদি কোন ঠিক মতো না নেন, কপালে দুর্গতি আছে। একটু পরে আমরা দেখব যে কপালে কিরকম দুর্গতি হবে। আচ্ছা, একটা জিনিস আমি বলতেছি, দেখেন রুবাইয়া ইসলাম দিশা এবং রূপন্তী ইয়াসমিন, আপনারা দুইজন দুইটা কোশ্চেন করছেন, আমি দুইটা কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি। এখন মানে স্টেপ ওয়াইজ আমরা শিখি, একটু খেয়াল করেন। দ্বিতীয় চতুর্ভাগে আমি থিটার মান +150 ডিগ্রি বলছি। এখন কেউ যদি +150 না বলে বলতে চায় যে নিচ থেকে ঘুরে এইভাবে আমি কোনটা নিব, থিটা +150 ডিগ্রি যে কথা, থিটা -210 ডিগ্রি একই কথা। দেখেন আপনি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনটা অ্যান্টি ক্লকওয়াইজও নিতে পারেন, ক্লকওয়াইজও নিতে পারেন, কিন্তু সাধারণত আমরা 180 ডিগ্রির থেকে ছোট কোনটা নেই। কোণের মানটা সাধারণত 180 ডিগ্রির থেকে ছোট নেই। এইটা মাথায় রাখেন। কেন মাথায় রাখবেন? এটা আপনাদের যখন উচ্চতর গণিত করবেন, ওইখানে জটিল সংখ্যায় মডুলাস এবং আর্গুমেন্ট নামে জিনিস আছে, ওইখানে দেখবেন যে এই জিনিসটা খুব কাজে দিবে। আর্গুমেন্ট বা উৎপন্ন কোণের মান 180 ডিগ্রির কম রাখা হয়, এই জন্য আমি এখানে 210 ডিগ্রিটা নেই নাই। একইভাবে এখানে এই যে পরের সিনারিওতে এখানে থিটা -150 ডিগ্রি, তাহলে আমি তো এটা এইভাবে বলতে পারতাম যে থিটা +210 ডিগ্রি। আমি বলিই নাই, কেন বলি নাই? যাতে আপনাদের ম্যাথে যে আলহামদুলিল্লাহ একটা বিশাল সুবিধা হয়ে যায়। ম্যাথে যখন ম্যাথ করতে যাবেন জটিল সংখ্যায়, তখন দেখবেন থিটার মানটা সবসময় 180 ডিগ্রি থেকে ছোট নেওয়া হচ্ছে। এই জন্য ওইটা ট্রু, সত্যি, বাট আমি ব্যবহার করতেছি না। কারণ হচ্ছে আমরা সবসময় থিটার মানটা 180 ডিগ্রির কম ব্যবহার করেই অভ্যস্ত হব পরবর্তীতে। ওকে, এখন কোশ্চেন হচ্ছে এত কিছু করলাম কেন করলাম? চলেন এত কিছু কেন করলাম সেটা এখন একটা ম্যাথ দিয়ে করি। আমরা আজকে ফার্স্ট ম্যাথ শুরু করতেছি, যে আমাদের পরীক্ষায় কিরকম ম্যাথ আসতে পারে প্রবলেম। আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়ে শুরু করব, যে এতক্ষণ ধরে যে থিওরি আমরা পড়ছি সেই থিওরি রিলেটেড কি ম্যাথ আসতে পারে। ধরেন প্রশ্নটা করা হলো, কোনো ব্যক্তি তার বাসা থেকে বের হয়ে পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে
উত্তর দিকে 40 মিটার যায়। এরপর দিক পরিবর্তন করে পূর্ব দিকের সাথে 45 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে সে আরো 20 মিটার যায়। সো দেখেন কোন ব্যক্তি তার বাসা থেকে বের হইছে, প্রথমে পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে উত্তর দিকে গেছে 40 মিটার, তারপর সে দিক পরিবর্তন করছে, পূর্ব দিকের সাথে 45 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে গেছে কত মিটার, 20 মিটার গেছে। এখন যাত্রার শুরুর বিন্দু হতে লোকটির কোন দিকে কত সরণ হয়েছে। দেখেন আমরা লোকটার সরণ পরিমাপ করতে চাই কোথা থেকে, লোকটার অরিজিন বা যাত্রার শুরুর বিন্দু থেকে। সো চলেন যখন সলভ করতে যাব আমরা এটার সলিউশনটা দেখি। আমার এইখানে অ্যাকচুয়ালি খেয়াল করেন লোকটা দুইবার গেছে। সো আমরা আগে রেফারেন্সটা আঁকি, আমাদের রেফারেন্স বা প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুটা এঁকে নেই। তাহলে এটা হচ্ছে আমাদের রেফারেন্স বা প্রসঙ্গ কাঠামোটা আঁকলাম, এটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে পূর্ব দিক। এখন প্রথমে লোকটা খেয়াল করে দেখেন পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে উত্তর দিকে, তার মানে পূর্ব দিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে উত্তর দিকে গেছে সে 40 মিটার, এই যে 40 মিটার গেছে। এইখানে যে কোণটা উৎপন্ন করছে শুরুতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে θ1 সমান +30 ডিগ্রি। তারপর সে যে বিন্দুতে পৌঁছালো, এই যে সে যে বিন্দুতে পৌঁছালো এই বিন্দুতে অ্যাগেইন সে এখন কার সঙ্গে এখন দিক পরিবর্তন করে পূর্ব দিকের সাথে 45 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে। সো এখন খেয়াল করেন এই যে সেকেন্ডারি এইখান থেকে সে যখন মুভ করতেছে এটা পূর্ব দিক, 45 ডিগ্রি কোণ করে দক্ষিণ দিকে, তাহলে 45 ডিগ্রি কোণ করে দক্ষিণ দিক। এখন দেখেন তো এইখানে অ্যাঙ্গেলটা θ2 যে অ্যাঙ্গেলটা এটা কি প্লাস নাকি মাইনাস, এটা কিন্তু -45 ডিগ্রি, কারণ ঘড়ির কাঁটার দিকে আমি দেখতেছি পূর্ব দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে সে দক্ষিণ দিকে যাচ্ছে, তাহলে θ2 হচ্ছে -45 ডিগ্রি। তার মানে ব্যক্তিটা শেষ পর্যন্ত এই পর্যন্ত পৌঁছালো এই পয়েন্টে। এবার আমাকে নির্ণয় করতে হবে যে চূড়ান্তভাবে সে অরিজিন বা মূল বিন্দু থেকে যে পয়েন্টে পৌঁছালো ওই পয়েন্ট পর্যন্ত দূরত্ব কত। সো এই দূরত্বটা আমাকে বের করতে হবে। সো তাহলে আসেন আমরা যদি ভেক্টরগুলোকে চিহ্নিত করি, প্রথম ভেক্টরটাকে আমি বলবো r1 ভেক্টর, দ্বিতীয় ভেক্টরটাকে বলবো r2 ভেক্টর, আর চূড়ান্ত ভেক্টরটাকে আমি বলবো r ভেক্টর। সো একটা জিনিস খেয়াল করেন r1 এবং r2 ভেক্টর যোগ করে আমি r ভেক্টরটা পাবো। সো r ভেক্টর কার কার যোগফল থেকে আসবে, r1 ভেক্টর এবং r2 ভেক্টরের যোগফল থেকে আসবে। এখন আগে r1 ভেক্টরটা বের করে নিই আমরা। r1 ভেক্টর ইকুয়ালস টু r1 ভেক্টরের মান কত, r1 ভেক্টরটা ইকুয়ালস টু x1i প্লাস y1j। এখন x1 সমান কি r1 cos θ1 i প্লাস y1 হচ্ছে r1 sin θ1 j। r1 এর মান হচ্ছে 40, θ1 দেখেন +30 cos 30 ডিগ্রি i প্লাস 40 sin 30 ডিগ্রি j। তাহলে r1 ভেক্টরটা আমরা প্রকাশ করতে পারতেছি 34.64 i প্লাস 20 j দ্বারা। এটা হচ্ছে আমার r1 ভেক্টরকে প্রকাশ করা গাণিতিকভাবে।
একইভাবে যদি r2 ভেক্টর নিয়ে কাজ করতে যাই, দেখেন তো r2 ভেক্টরটা, এই r2 ভেক্টরটার মান কত, সে কত মিটার গেছে r2 ভেক্টরে, দেখেন তো এখানে কি সে 20 মিটার গেছে না, r2 ভেক্টরে সে গেছে কত মিটার, 20 মিটার। r1 ভেক্টরে সে গেছে 40 মিটার, r2 ভেক্টরে সে গেছে 20 মিটার। তাহলে r2 সমান যদি আমরা x2i প্লাস y2j বলিও, এই x2 সমান হচ্ছে r2 cos থিটা 2i প্লাস r2 sin থিটা 2j, জাস্ট মানগুলা বসাবো। r2 হচ্ছে 20 cos, এখন কিন্তু মাইনাস 45 ডিগ্রি বসাতে হবে, প্লাস 20 sin মাইনাস 45 ডিগ্রি জে। দেখতে পাচ্ছেন, যদি আমি কোয়াড্রেন্টগুলো না পড়তাম, এই ম্যাথ থাকলে কি হতো, থিটা নেই প্যাচে পড়ে যেতাম, যে আমাদের ম্যাথগুলো তখন প্রকাশ করা খুব কষ্টকর ব্যাপার হয়ে যাবে। সো আমরা তাহলে এখান থেকে যেটা পাবো 14.14i আর হচ্ছে মাইনাস 14.14j। এই যে দেখেন r1 ভেক্টর r2 ভেক্টর কিন্তু আমাদের বের হয়ে গেল। তাহলে r1 ভেক্টর r2 ভেক্টর যদি বের হয়ে যায়, আমাদের চূড়ান্ত যে ভেক্টরটা ছিল r ভেক্টর ইকুয়ালস টু r1 ভেক্টর প্লাস r2 ভেক্টর। একটু ডায়াগ্রামটা এখানে আমি ছোট করে আঁকি। দেখেন প্রথমে গেছে সে এইভাবে, এই ভেক্টরটা তার r1 ভেক্টর, তারপর এখান থেকে সে আবার সরে গেছে, এই ভেক্টরটা তার r2 ভেক্টর। তাহলে সে চূড়ান্তভাবে যে পর্যন্ত গেছে সেটা হচ্ছে r ভেক্টর, নিচের ভেক্টরটা r ভেক্টর। তাহলে r ভেক্টর ইকুয়ালস টু r1 প্লাস r2 ভেক্টর। এখন এই যে r1 ভেক্টরটা আমরা একটু আগে গাণিতিকভাবে বের করছি, কত বের করছি r1 ভেক্টরটা, 34.64i প্লাস 20j। সো r1 ভেক্টর হচ্ছে 34.64i প্লাস 20j। r2 ভেক্টরটা বের করছি কত, দেখেন তো r2 ভেক্টর বের করছি 14.14i মাইনাস 14.14j। সো 14.14i মাইনাস 14.14j। সুতরাং আমরা এখন তাহলে যেটা পাবো, দুইটাকে যোগ করি, 48.78i প্লাস 5.86j। এটা হচ্ছে আমার চূড়ান্ত ভেক্টরটা। তাহলে এই যে চূড়ান্ত ভেক্টরটা আছে, এই চূড়ান্ত ভেক্টরটা থেকে r এর মান বা সরণটা রুট ওভার 48.78 হোল স্কয়ার প্লাস 5.86 হোল স্কয়ার, এত মিটার। সো চূড়ান্ত তার সরণ হলো 49.13 মিটার, তার সরণ হয়েছিল অরিজিন বা মূল বিন্দুর সঙ্গে। এখন দেখেন এইখানে অ্যাঙ্গেল থিটাটা যদি নির্ণয় করতে যাই আমরা, যে লব্ধি ভেক্টর rটা আছে, লব্ধি ভেক্টর r 48.78i, এই যে দেখেন এইদিকে 48.78i, আর উপরের দিকে এসে ছোট্ট একটা অংশ উঠতেছে, সেটা হচ্ছে 5.86j। এই দুইটার যোগফল থেকে আমরা অ্যাকচুয়ালি যে ভেক্টরটা পাচ্ছি, এই যে দেখেন এই ভেক্টরটা আমাদের r ভেক্টর। তাহলে r ভেক্টর x অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি থিটা কোণে থাকে, tan থিটা, এই ডায়াগ্রাম থেকে লম্ব 5.86, ভূমি কত 48.78, তাহলে থিটার মানটা এখান থেকে আমরা যদি নির্ণয় করি, ক্যালকুলেট করি, সো থিটার মানটা তখন পাওয়া যাবে 6.85 ডিগ্রি। তাহলে দেখেন এই যে আমরা শেষ পর্যন্ত যেটা বলবো সেটা হচ্ছে লোকটি পূর্ব দিকের সাথে 6.85 ডিগ্রি কোণে উত্তর দিকে 49.13 মিটার গিয়েছিল। খেয়াল করেন, কোণের প্রকাশ যদি আমরা ঠিক মতো করতে না পারতাম, তাহলে কিন্তু কপালে আমাদের কি ছিল, দুর্গতিটা ছিল। কোণের প্রকাশটা ঠিক মতো করতে পারতেছি বলেই এখানে আমাদের জন্য চূড়ান্ত যে রেজাল্টটা, এই রেজাল্টটা বের করা খুব সহজ হয়ে গেল। এখন আসেন
আমরা এইখানে একটা কাজ করে ফেলছি, আমরা নতুন একটা জিনিস শিখে ফেলছি। এই ম্যাথ করতে করতে আজকে আরেকটা নতুন জিনিস আমি আপনাদেরকে শিখিয়ে ফেলছি। এখন সংজ্ঞায় আসবো, আগে সংজ্ঞা না, আগে ম্যাথ করে ফেলছি। দেখেন তো, r1 এবং r2 ভেক্টর যোগ করে r ভেক্টর পেলাম না? এই যে এখানে r ভেক্টরটা পাচ্ছি কি r1 প্লাস r2 ভেক্টর, এদেরকে যোগ করে। তাহলে এখান থেকে আমরা সরাসরি সংজ্ঞাটা শিখে ফেলি। লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টর কাকে বলা হয়? লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টর। আমার এই যে দেখেন, আমি দুইটা ভেক্টর যোগ করে আরেকটা তৃতীয় ভেক্টর পাচ্ছি, r1 প্লাস r2 যোগ করে r ভেক্টর পাচ্ছি। এই যে r ভেক্টর সমান r1 প্লাস r2 ভেক্টর। তাহলে এই যে r ভেক্টরটা, এই r ভেক্টরটাকে বলা হয় লব্ধি ভেক্টর। সো ডেফিনিশন বা সংজ্ঞাটা হচ্ছে এরকম: দুই বা ততোধিক ভেক্টর যোগ করে যে ভেক্টর পাওয়া যায় তাকে লব্ধি ভেক্টর বলে। আর খেয়াল করেন, দুই বা ততোধিক ভেক্টর যোগ করে যে ভেক্টর পাওয়া যায় তাকে কি বলা হয়? লব্ধি ভেক্টর বলে। সুতরাং এই যে এইখানে আমি যদি দুইটা ভেক্টর যোগ করি, একটা ভেক্টর r1 আর একটা ভেক্টর r2, তাহলে এদেরকে যোগ করে যে ভেক্টরটা পাবো r ভেক্টর, এই r ভেক্টরটা হচ্ছে r1 প্লাস r2 ভেক্টরের যোগফল থেকে আসতেছে। সো এই r ভেক্টরটাকে বলা হয় লব্ধি ভেক্টর। সো অলওয়েজ খেয়াল রাখবেন, দুইটা বা তার থেকে বেশি ভেক্টর যদি যোগ করে আমরা একটা ভেক্টর পাই তাহলে সেটাকে লব্ধি ভেক্টর বলা হয়। আচ্ছা, মোহাম্মদ সাদনান স্যার, এগুলা কি পিডিএফ এর ক্লাস শেষে দিবেন? হ্যাঁ, আমার ক্লাসের বৈশিষ্ট্যই হচ্ছে আমি যতক্ষণ ক্লাস নিব আপনাদের কিচ্ছু তুলতে হবে না, ক্লাস শেষে আপনারা গ্রুপে পিডিএফটা পেয়ে যাবেন। সো আপনারা পড়াটা বোঝার দিকে মনোযোগ দেন, ঠিক আছে? রূপন্তী ইয়াসমিন, আমরা যোগ নিয়ে চিন্তা করতেছি, এখনো বিয়োগ নিয়ে আসি নাই। সো বিয়োগ যখন আসবো তখন পেয়ে যাবেন। সো এখন এক্সট্রা চিন্তা করার দরকার নাই, নর্মাল ফ্লোতে আমি পড়াচ্ছি, সেই জিনিসগুলো আগে একটা একটা করে ক্লিয়ার করেন, একটার মধ্যে আরেকটা ঢুকানোর দরকার নাই। কারণ অ্যাকচুয়ালি বিয়োগ এবং যোগ একই কথা, একটা ভেক্টরকে উল্টায় দিলে সেটা ঋণাত্মক হয়ে যায়, সেটা আসবো আমরা পরে। সো এখন ওটা নিয়ে আমরা ওরিড হব না, আগে আমরা বেসিক জিনিসগুলো বুঝে নেই, বেসিক না বুঝে তো অ্যাডভান্স হওয়া যাবে না। ওকে, দেখেন, লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টর যেটা, সেটা হচ্ছে দুই বা ততোধিক ভেক্টর যোগ করে যে ভেক্টর পাবো তাকে কি বলছি? লব্ধি ভেক্টর বলতেছি। এখন আমরা এখানে যখন লব্ধি ভেক্টর পেলাম, আরো একটা জিনিস পেয়ে যাব, সেটা হচ্ছে উপাংশ বা কম্পোনেন্ট। সো উপাংশ বা কম্পোনেন্ট, দেখেন আমি r1 এবং r2 কে যোগ করে r ভেক্টরটা পেয়েছিলাম। তাহলে r1 এবং r2 কে যোগ করে কি পেয়েছিলাম? r ভেক্টর পেয়েছিলাম। তাহলে r ভেক্টরটা কি ছিল? লব্ধি ভেক্টর ছিল। তাহলে r1 r2 ভেক্টরকে কি বলা হবে? খেয়াল করে দেখেন, আমরা এখানে r ভেক্টরটা পেয়েছিলাম r1 r2 যোগ করে, তাহলে r ভেক্টরটা হচ্ছে লব্ধি ভেক্টর। সো যাদের যোগ করে লব্ধি ভেক্টর পাওয়া যায় তাদের লব্ধি ভেক্টরের
উপাংশ বলে। মানে আমরা যে সকল ভেক্টরকে যোগ করে লব্ধি ভেক্টরটা পাবো তাদেরকে বলবো লব্ধি ভেক্টরের উপাংশ। সো এখানে r1 ভেক্টর ও r2 ভেক্টর r ভেক্টরের উপাংশ। সো যাদেরকে যোগ করে লব্ধি ভেক্টর পাচ্ছি তাদেরকে আমরা কি বলবো? কম্পোনেন্ট বা উপাংশ বলবো। এখন উপাংশের পরে আরো একটা ডেফিনিশন চলে আসবে, সেই ডেফিনিশনটা হচ্ছে লম্বাংশ। পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। লম্বাংশ বা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কাকে বলা হয়? দেখেন, আমাদের লম্বাংশ যদি দুইটা উপাংশ পরস্পর লম্বভাবে থাকে, ধরেন এইখানে r1 একটা ভেক্টর, r2 একটা ভেক্টর, এই দুইটা পরস্পর লম্বভাবে থেকে একটা লব্ধি ভেক্টর r দিচ্ছে। r ভেক্টরটা r1 r2 এর যোগফল থেকে আসছে, কিন্তু r1 এবং r2 ভেক্টর দুইটা পরস্পর লম্ব। তাহলে লম্বভাবে যদি দুইটা উপাংশ থাকে তাহলে তাদেরকে কি বলবো? লম্বাংশ বলবো। সুতরাং যদি দুইটি উপাংশ পরস্পর লম্বভাবে থাকে তাহলে উপাংশ দুইটিকে লম্বাংশ বলে। দুইটা উপাংশ যদি পরস্পর লম্বভাবে থাকে তাহলে এদেরকে কি বলা হয়? লম্বাংশ বলা হয়। দেখেন, এইখানে আমরা লম্বাংশের বেলায় সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে একটা ভেক্টর r। এই r ভেক্টরটাকে আমরা এইভাবে লিখতে পারতেছিলাম xi প্লাস yj xi yj। তাহলে r ভেক্টর সমান যখন আমরা xi প্লাস yj লিখছি, x ও y r ভেক্টর এর লম্বাংশ। অ্যাকচুয়ালি xi ও yj এরা r ভেক্টরের জন্য কি হবে? লম্বাংশ হবে। কেন? কারণ xi এবং yj দুইটাই পরস্পর কিভাবে আছে? লম্বভাবে আছে। সুতরাং দেখেন, লম্বাংশ বের করে কিন্তু খুব সহজ। কিভাবে? x = r cos θ আর y = r sin θ। এবং থিটা কিরকম হবে? আজকের পুরো ক্লাসে এই থিটা নিয়ে টানাহেঁচড়া করে গেলাম যে থিটা আমার কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে সেটা আমরা দেখলাম। এখন আজকে লাস্ট একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে সরাসরি একটা কনসেপ্ট পড়ে সেটা থেকে আমি ম্যাথ করাবো আপনাদেরকে। কনসেপ্টটা হচ্ছে, দেখেন, লম্বাংশ তো নির্ণয় করা যায় সহজে, x সমান r cos θ y সমান r sin θ, এটা থেকে লম্বাংশ ইজিলি বের করা যায়। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন তো, একটু আগের যে ম্যাথটা ছিল, একটু এখানে আসি। r1 r2 এটা r ভেক্টরের সঙ্গে তারা দুইটাই উপাংশ, কিন্তু তারা কি লম্বভাবে আছে? এটা তো লম্বাংশ না। তাহলে যে কোনো কোণে উপাংশ কিভাবে নির্ণয় করব? এখন আমরা অ্যাকচুয়ালি যে প্রবলেমটা দেখব সেই প্রবলেমটা হচ্ছে যে কোনো কোণে উপাংশ নির্ণয়। ধরেন দুইটা উপাংশ কোন একটা ভেক্টরের সঙ্গে যে কোনো কোণে আছে, তখন কিভাবে উপাংশটা নির্ণয় করব? আমি দেখাই, জিনিসটা বুঝাই আপনাদেরকে। ধরেন এটা একটা ভেক্টর, এইটা আর একটা ভেক্টর, পি ভেক্টর এবং কিউ ভেক্টর।
এই দুইটা যোগ করে আমরা আর ভেক্টরটা পেলাম। এটা হচ্ছে আর ভেক্টর, এটা আর ভেক্টর। তাহলে পি ভেক্টর যোগ কিউ ভেক্টর সমান আর ভেক্টর। আপনাকে বের করতে বলল পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মান কত, এটা বের করতে বলল। আপনার জিজ্ঞেস করা হলো পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মান কত, ধরেন আর ভেক্টরের মানটা আপনাকে দিয়ে দিছে। এবার বলা হলো পি ভেক্টর আর ভেক্টর এর সাথে আলফা কোণে ও কিউ ভেক্টর আর ভেক্টরের সাথে বিটা কোণে অবস্থিত। দেখেন এখানে আমি কিউ ভেক্টরটাকে একটু কপি করি। কিউ যে ভেক্টরটা আছে এই কিউ ভেক্টরটার একটা সমান্তরাল ভেক্টর এখানে আঁকি, বুঝছেন? কিউ ভেক্টরটার একটা প্যারালাল ভেক্টর যদি আমি আঁকতে যাই এইদিকে, একটু সরে গেছে, এই যে খেয়াল করেন এটা কিউ ভেক্টর হলে ডান পাশে বাম পাশে ওটা কিন্তু কিউ ভেক্টরই। এই কোণটা হচ্ছে বিটা, এই কোণটা হচ্ছে আলফা। দেখেন পি ভেক্টর আর ভেক্টরের সঙ্গে আলফা কোণে আছে, কিউ ভেক্টর আর ভেক্টরের সঙ্গে বিটা কোণে আছে। আমাকে বের করতে বলল পি এবং কিউ এর মান কত, সেটা বের করতে বলা হলো। এখন সেটা কিভাবে করব খেয়াল করেন। আমার যদি এইটা আলফা কোণ হয়, এটা যদি বিটা কোণ হয়, এই পাশের এই কোণটাও কিন্তু বিটা কোণ হবে। খেয়াল করেন আমার এইখানে এই যে এটা যদি ও, তারপর এটাকে যদি আমি এ বলি, এটাকে যদি বি বিন্দু বলি, আর এটাকে যদি আমি সি বিন্দু বলি, দেখেন ও সি এবং এ বি রেখা সমান্তরাল আর ও বি হচ্ছে তাদের ছেদক। তাহলে বিটা কোণ দুইটা এখানে কি, আপনার বিটা কোণ দুইটা এখানে একান্তর কোণ, একান্তর কোণ বিটা দুইটা সমান। আর এইখানে ত্রিভুজের থার্ড যে কোণটা, এই যে থার্ড কোণটা, এটা কত হবে 180 মাইনাস আলফা প্লাস বিটা হবে। তাহলে এখন আমরা এখানে ত্রিভুজের সাইন সূত্র ব্যবহার করব। সো সাইন সূত্রটা কি সেটা আমি লিখে দিচ্ছি আপনাদেরকে। ত্রিভুজের সাইন সূত্র, যে কোনো ত্রিভুজের বাহু ও বিপরীত কোণের সাইনের অনুপাত ধ্রুব। এটাই হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। ম্যাথে এটার ডিটেলস পড়বেন, কিন্তু আমাদের ভেক্টরে যেহেতু লাগবে সেহেতু আমি পড়ায় নিচ্ছি। সো ত্রিভুজের সাইন সূত্র তাহলে কি, যে কোনো ত্রিভুজের বাহু ও বিপরীত কোণের সাইনের অনুপাত কি থাকবে, ধ্রুব থাকবে। তাহলে এবার আমরা ও এ বি ত্রিভুজটা যদি চিন্তা করি, ও এ বি ত্রিভুজে ও এ যে বাহুটা, ও এ বাহুর বিপরীত কোণ কি, বিটা, ও এ বাই সাইন বিটা। এ বি বাহুটার বিপরীত কোণ আলফা, এ বি বাই সাইন আলফা। ও বি বাহুর বিপরীত কোণ 180 মাইনাস আলফা প্লাস বিটা। এখন ও এ বাহুটা হচ্ছে পি ভেক্টর, তাহলে পি বাই সাইন বিটা ইকুয়ালস টু কিউ বাই সাইন আলফা। এ বি দিয়ে কিউ কে প্রকাশ করা হয়েছে আর ও বি দিয়ে আর কে প্রকাশ করা হয়েছে, আর বাই সাইন আলফা প্লাস বিটা। সাইন 180 মাইনাস থিটা সমান সাইন থিটা, এটা আমরা জানি। এই যে দেখেন এখানে সাইন 180 মাইনাস থিটা সমান ডিরেক্টলি সাইন থিটা, এটা কিন্তু আমরা জানি। তাহলে এই যে এইখান থেকে আমরা পাবো পি সমান আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, আর কিউ সমান আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। সো এই যে দেখেন যে কোনো কোণে এইভাবে উপাংশ নির্ণয় করা যায়। একটু খেয়াল করেন, একটু মনোযোগ দেন। পি এর মান যখন নির্ণয় করতেছি
আমরা যখন পি এর মানটা নির্ণয় করতেছি, পি সমান কি হচ্ছে আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, কিউ এর মান হচ্ছে আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। আমি সূত্রগুলা মুখস্থ করতে নিষেধ করব, একটা সূত্র মুখস্থ করেন না, দরকার নাই। কেন দরকার নাই সেটা আমি একটা ম্যাথ দিয়ে দেখাবো, আপনারা শুধু এইটা মনে রাখেন, জাস্ট এইটুকু, যে কোনো ত্রিভুজের বাহু এবং বিপরীত কোণের সাইনের অনুপাত কি থাকে, ধ্রুব থাকে, এইটা মনে রাখেন কাইন্ডলি। সো আমি একটা ম্যাথ করে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনাদের এইখানে পি কিউ সূত্র দেখে মাথা খারাপ করার কোনো মানে নাই যে এত এত সূত্র, কোনো সূত্র নাই। আপনার শুধুমাত্র এই জিনিসটা মনে রাখেন, যে কোনো ত্রিভুজের বাহু এবং ওই বাহুর বিপরীত কোণের সাইনের অনুপাত কি থাকবে, ধ্রুব থাকবে। চলেন আমি ম্যাথ দেখাই, ম্যাথ দেখালে ইনশাল্লাহ সহজ হয়ে আসবে। একটা প্রবলেম দেখাই, প্রবলেম। একটি ভেক্টরের মান পঁচাত্তর একক, কোন একটা ভেক্টরের মান দেওয়া আছে 75 একক। ভেক্টরটির সাথে থার্টি ডিগ্রি কোণে ও 45 ডিগ্রি কোণে দুইটি উপাংশের মান নির্ণয় করো। দেখেন কোন একটা ভেক্টরের মান হচ্ছে 75 একক, ভেক্টরটির সাথে 30 ডিগ্রি কোণে ও 45 ডিগ্রি কোণে দুইটা উপাংশের মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখেন একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরটার মান কত একক বলা আছে, 75 একক। তাহলে এই ভেক্টরটা হচ্ছে আর ভেক্টর এবং আর ভেক্টরের যে মানটা সেটা হচ্ছে 75 একক। দেখেন ভেক্টর চিহ্ন এখন আর দিচ্ছি না, কেন, কারণ মানটা বলতেছি, মানটা 75 একক, ঠিক আছে। এখন এই আর ভেক্টরটা দুইটা ভেক্টরের কম্বিনেশনে গঠিত, একটা আছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আর একটা আছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। সো ধরেন পি একটা ভেক্টর আর এর সঙ্গে আছে কত ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে, আর কিউ একটা ভেক্টর, এই পি ভেক্টর আছে আর এর সঙ্গে 30 ডিগ্রি কোণে, কিউ ভেক্টর আর এর সঙ্গে আছে কত ডিগ্রি কোণে, 45 ডিগ্রি কোণে। আমার উদ্দেশ্য হচ্ছে পি এবং কিউ ভেক্টরের মান নির্ণয় করা, পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মান নির্ণয় করা। দেখেন এটা 30 ডিগ্রি, এটা যদি 45 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে, 45 ডিগ্রি। তাহলে নিচের এই অ্যাঙ্গেলটা কত হবে, 30 আর 45 75, 180 থেকে 75 বাদ দিলে এটা হবে 105 ডিগ্রি। সো খেয়াল করে দেখেন, তাহলে এখন আমি কি বলছি একটু আগে, যে কোনো একটা ত্রিভুজের ধরেন এই ত্রিভুজটা ও এ বি, এই ত্রিভুজ ও এ বি এ, যে কোনো একটা বাহু ও এ বাহু এবং এর বিপরীত কোণের সাইন ও এ বাহুটা, এই ও এ বাহুর জাস্ট উল্টা দিকের কোণটা কত, 45 ডিগ্রি না, তাহলে ও এ ডিভাইডেড বাই সাইন 45 ডিগ্রি ইকুয়ালস টু এই যে এ বি যে বাহুটা আছে, এ বি বাহুর জন্য উল্টা দিকের, এ বি বাহু থেকে উল্টা দিকের কোণটা কত, 30 ডিগ্রি, তাহলে এ বি বাই সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু এই যে থার্ড যে বাহুটা আছে আর বা ও বি যে বাহুটা, ও বি বাহুর উল্টা দিকের কোণ কত, 105 ডিগ্রি, ও বি বাই সাইন 105 ডিগ্রি। একটা ত্রিভুজের যে কোনো বাহু এবং বাহুর উল্টা দিকে যে কোণ আছে সেই কোণের সাইনের অনুপাত ধ্রুব থাকবে, শেষ। কোনো সূত্র কিন্তু আমি আপনাদেরকে পড়তে বলতেছি না যে এই পি সমান এত, কিউ সমান এত, কিচ্ছু দরকার নেই, ওটা ইয়াক একটা জিনিস। সো তাহলে এখানে পি, ওটাই হচ্ছে পি বাই সাইন 45 ডিগ্রি ইকুয়ালস টু এ বিটা হচ্ছে কিউ বাই সাইন 30 ডিগ্রি এবং ও বিটা হচ্ছে আর বাই সাইন 105 ডিগ্রি। এখন আর এর মানটা 75 আমাদের অলরেডি দেওয়া,
সো এইখান থেকে আমরা পি এর মানটা পাবো পি সমান আর সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 105 ডিগ্রি। তাহলে আর এর মান 75, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সাইন 105 ডিগ্রির মান আসবে হচ্ছে 0.96। সো পি এর মানটা আমরা পাবো 55.24। একইভাবে কিউ সমান আর সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 105 ডিগ্রি। তাহলে আর এর মান 75, সাইন 30 ডিগ্রির মান হাফ ডিভাইডেড বাই 0.96। সো আলটিমেটলি কিউ এর মান পাবো 39.06। খেয়াল করে দেখেন আমার কিন্তু কোনো সূত্র মুখস্থ রাখতে হচ্ছে না, খালি কি মনে রাখতেছি, একটা ত্রিভুজের যে কোনো একটা বাহু এবং বিপরীত কোণের সাইনের অনুপাত কি থাকে, ধ্রুব থাকে। এইভাবে আমরা যে কোনো কোণে উপাংশটা বের করে ফেলতে পারতেছি। সো এই যে দেখেন কোণ সংক্রান্ত যত টানা হ্যাসরা আজকে আমরা করে ফেললাম। সো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আশা করি ইনশাল্লাহ কোণ নিয়ে আপনারা আর কোনো ঝামেলায় পড়বেন না। সো এই ছিল আজকের লেকচারটা। আমরা তাহলে ইনশাল্লাহ পরবর্তী ক্লাস আবার কবে, আমাদের হচ্ছে শনিবার দিন ঠিক 3টার সময় আবার ইনশাল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে ক্লাসে। আচ্ছা, আপনাদের পেমেন্ট সংক্রান্ত একটা নোটিশ গ্রুপে দেওয়া ছিল। সো যারা ফিজিক্সটা আমার সঙ্গে কন্টিনিউ করতে চান, আমি কিভাবে বুঝবো যে কারা কন্টিনিউ করবেন? কারণ গ্রুপে আমি শুরুতে সবাইকেই অ্যালাউ করে নেই, এটা আমার রুলস, যে আমি সবাইকে শুরুতে সুযোগটা দেই যে আগে আপনারা আমার সঙ্গে পড়ে দেখেন যে বুঝতে পারেন কিনা, ভালো লাগে কিনা। ইফেক্টিভনেস নিয়ে আমি বলবো আমি যেভাবে পড়াচ্ছি এইটা একটু পরিশ্রমের কাজ, কারণ আমি ধুমধাম সূত্র দিয়ে অঙ্ক করাবো না, কোনোদিন না। আমি প্রতিটা জিনিস ডেভেলপ করাবো, প্রত্যেকটা জিনিস কোথা থেকে আসছে সেটা ডেপ ডিটেলসে যাব, যতটুকু সম্ভব আমি ভাঙবো। কেন? কারণ হচ্ছে এখন যদি আমি শুধুমাত্র সূত্র দিয়ে ম্যাথ করায়া যাই, এখন আপনার মনের মানে হচ্ছে মজা লাগবে, বাট যখন পুরা ফিজিক্সটা একসাথে মাথায় ঢুকবে তখন একদম প্যারা হয়ে যাবে যে এত এত সূত্র মনে রাখা যায় না। এনিওয়ে, সো যাদের মনে হয় যে আমার সঙ্গেই পড়াটা কন্টিনিউ করবেন তারা অতি অবশ্যই, আমার লাস্ট ডেট দেওয়া আছে পেমেন্টের প্রথম 8টা লেকচারের জন্য হচ্ছে খুব সম্ভবত 25 তারিখে আমি লাস্ট ডেট দিয়ে রাখছি, তার মানে আগামীকালকে হচ্ছে লাস্ট ডেট। সো আমি শনিবার পর্যন্ত অ্যালাউ করব, মানে শনিবারের মধ্যে যারা পেমেন্টটা পাঠাবেন তাদেরকে আমি গ্রুপে রাখবো। আর আমি ধরে নিব অন্যরা আসলে ইন্টারেস্টেড না, আমার পড়ায় মজা পাচ্ছেন না, তাদেরকে আমি গ্রুপের মেম্বারশিপটা বাতিল করে দিব, ঠিক আছে? সো কাইন্ডলি শনিবারের মধ্যে এই প্রথম 8টা লেকচারের পেমেন্টটা আপনারা ক্লিয়ার করবেন। ওকে, কারো কোনো কোশ্চেন না থাকলে এখানেই শেষ করব। ফেসবুকে যারা কোশ্চেন করছিলেন আশা করি ইনশাল্লাহ কোশ্চেনগুলোর অ্যান্সার পেয়ে গেছেন। আর জুমে যারা আছেন তাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন যে কোশ্চেন আছে, আর না হলে এখানে আজকের ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ। কোনো কি কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে হাত তুলতে পারেন, যে কেউ যে কোনো কোশ্চেন থাকলে হাত তুলতে পারেন। আর কোশ্চেন না থাকলে আমি এখনই আল্লাহ হাফেজ বলে দিব। ওকে, কোথাও থেকে কোনো কোশ্চেন পাচ্ছি না, আজকের ক্লাস এখানেই সমাপ্ত ইনশাল্লাহ। তাহলে সবাই ভালো থাকবেন। আচ্ছা, মনে হয় কেউ একটা কোশ্চেন করতেছে। ওকে, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আমি ওই তো পিডিএফটা গ্রুপে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তাহলে সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।